গেল ৯ জুলাই বিকেল ৫টা মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে দফায় দফায় কুপিয়ে ও পরে পাথর দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। মূলত ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ও প্রতিবাদ দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলও কর্মসূচি পালন করেছে। তখন পরে নিহত সোহাগের বোন বাদী হয়ে ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের এ পর্যন্ত সবারই জানা, তবে এই ঘটনার বিস্তারিত তুলে ধরতে চায় টিম এখন। রাজনৈতিক সহিংসতা আধিপত্যকে কেন্দ্র করে পুরান ঢাকায় সোহাগ হত্যা হয়েছে জুলাইয়ের ৯ তারিখে। সেই সোহাগ হত্যার কি অবস্থা, সে মামলায় সব আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, পুলিশ অভিযোগপত্র এখনো দিতে পেরেছে কিনা, এই বিষয় জানার জন্য আমাদের গন্তব্য সোহাগের পরিবারের কাছে। একটু সামনে এগিয়ে যেতেই সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান সোহান মেটাল। ওই দোকানে বসে আছেন সোহাগের বড় বোন, যিনি এই হত্যা মামলার বাদী। সাংবাদিক পরিচয় জেনে শুরুতেই ভাই হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওসি বলতে আছে, আমি তার সাথে ওসির সাথে দেখা করছি। আমি দৌড়াতে গেছি রোড দিয়া, বৃষ্টি বাদলের ভিতরে। সে আসামিরে ধরল না, তারপরে বলে কি আমার মেয়ের সাথে যে আসামিরে এখন ধরা যাবে না, উপর থেকে নির্দেশনা আছে। তাহলে কি এইভাবেই হবে? আমার ভাইয়ের খুনির বিচার কি হবে না? খুনিরা এইভাবে পার পাইবে? নিহত সোহাগের বোন বলেন, পুলিশ এখনো মামলার অভিযোগপত্র দিচ্ছে না, এতে করে বিচার শুরু করতে দেরি হচ্ছে। সোহাগের পরিবার এখনো নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানান মামলার বাদী। তিনি বলেন, হত্যাকারীদের সহযোগীরা এখনো হুমকি দিচ্ছে। এই টিটু মহিন এগো কিন্তু আমার ভাইয়ের টাকা দিয়ে ওগো খাওয়াইছি, ফেরত আসে না, কিন্তু মেসেজ টেসেজ অনেক কিছু আসে। এইভাবে যদি মানুষ বাংলাদেশের বুকে এইভাবে যদি সন্ত্রাস থাকে, এইভাবে প্রতিনিয়ত এরকম যদি খুন খারাপি হয়, তাহলে মনে করেন তো মানুষ কেউই তো এরকম বাঁচতে পারবে না। সোহাগ হত্যা মামলার অগ্রগতি জানতে আমাদের গন্তব্য কোতোয়ালি থানায়। মামলার তদন্ত কর্মকর্তা ওসি না থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে ওসি তদন্ত জানান, এ মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে, শিগগিরই শেষ হবে তদন্ত। যে পাথর দিয়ে মারলো ওই লোকটার নাম তো এই জাহারে ছিল না, কারণ কেউ তো তখন দিতে পারে নাই, কিন্তু পরবর্তী তদন্তে ১৪ জনেই মূল আসামি। গত ১০ অক্টোবর রাতে শাহবাগ এলাকা থেকে ৩ ঘন্টা ব্যবধানে ৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে, আরেকটি লাশ উদ্ধার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা থেকে। জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে উদ্ধার করা হয় আরেকটি লাশ। পরে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখে। এর মধ্যে একজন নারীও রয়েছেন। এক রাতে উদ্ধার হওয়া ৩ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে এখানেই কুপিয়ে হত্যা করা হয়। তার হত্যার ৫ মাসের মধ্যেও এখনো এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকজনকে গ্রেফতার করা হলেও কি কারণে সাম্যকে হত্যা করা হয়েছিল এবং সাম্যের সাথে তাদের দ্বন্দ্বই বা কি ছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই কারো কাছেই। এই শাহবাগ অঞ্চলে গত ১ সপ্তাহে ৩ ঘন্টার ব্যবধানে ৩টি অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ইদানিংকালে অজ্ঞাত পরিচয়ের লাশের সংখ্যা বাড়ছে, একই সঙ্গে কোনো হত্যাকাণ্ডের তথ্য জানা গেলেও কারণ উদ্ঘাটন করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। গেল ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে কুপিয়ে হত্যা করা হয়। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার হত্যার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়।
তার মধ্যে পুলিশের ভাষ্যমতে মাদকসেবী ও ভাসমান হকার রয়েছেন। 5 মাসেও সাম্য হত্যার জট খুলতে পারেনি পুলিশ। কি কারণে, কি নিয়ে দ্বন্দ্বের কারণে একজন শিক্ষার্থীর জীবন থেমে গেল, তার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে পুলিশ। সাম্য হত্যার মামলার অভিযোগপত্র এখনো দেয়া হয়নি, চিহ্নিত হয়নি সব খুনিরা। সাম্যকে হত্যার পর প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদল হত্যাকাণ্ডের বিচারে আন্দোলন করেছে। ক্যাম্পাসের পাশেই একজন শিক্ষার্থীকে হত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলেও বিচার প্রক্রিয়া এগোয়নি। এখনও হত্যাকারী চক্র নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। চলতি সপ্তাহের রোববার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েত হোসেনকে পুরান ঢাকার আরমানিটোলায় একটি বাড়ির সিঁড়িতে কুপিয়ে ফেলে রাখা হয়। সেখানেই রক্তক্ষরণে মারা যান জুবায়েত। বাড়ির সিঁড়ির উপরে রক্তের দাগ রয়েছে, আর সিঁড়িতে টকবগে তরুণের লাশ। জুবায়েদের গলায় ছুরির আঘাতও রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে টিউশনি করা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে খুন হয়েছে জুবায়েত, যদিও এখনো পুরো জট খুলেনি হত্যার। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে। তারা বিচারের দাবিতে সড়কও অবরোধ করেছে। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক দ্বন্দ্বে হত্যার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। গত 26 মে রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। গুদারাঘাট এলাকায় সড়কের পাশে বসে চা পান করার সময় কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। পুলিশের তথ্য মতে এলাকার ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে হত্যার শিকার হয়েছেন তিনি। তবে এই ঘটনায় এখনও অভিযোগপত্র দেয়নি পুলিশ, কেউ গ্রেফতারও হয়নি। চলতি বছরের 17 জুলাই রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় 1 ঘন্টার ব্যবধানে আলামিনকে কুপিয়ে আর ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়। এই দুটি হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। এছাড়া 10 সেপ্টেম্বর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় ভোরে ছিনতাইকারী সন্দেহে 2 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ওই দিনেই সন্ধ্যার পরে একই এলাকায় আরও একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে তাদের মরদেহ পুলিশ হাসপাতালের মর্গে রাখে। গত 17 অক্টোবর নিখোঁজের একদিন পর রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করা হয় অবসরপ্রাপ্ত প্রকৌশলী লুৎফে রব্বানীর অর্ধগলিত মরদেহ। প্রথমে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে পুলিশ, পরে তার পরিচয় জানা যায়। এ ঘটনায় গুলশান থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজের 17 দিন পর কিশোরীর লাশ হাতিরঝিল থেকে উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে হাতিরঝিলে ফেলে রাখা হয়। 5 জন মিলে 8ম শ্রেণী পড়ুয়া মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। 2013 সালে হাতিরঝিল উদ্বোধনের পর থেকে 2025 সাল পর্যন্ত এখান থেকে শতাধিক লাশ উদ্ধার করেছে পুলিশ। ইদানিংকালে রাতে এই হাতিরঝিল অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠছে। গত 6 মাসে 8টি মরদেহ উদ্ধার করা হয় হাতিরঝিল থেকে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় খুনিরা হত্যা করে লাশ গুম করার জন্য এই হাতিরঝিলকে বেছে নেয়। এবার যেতে চাই রাজধানীর পূর্বাচলে। রাজধানীর অপরাধের হট স্পট এটি। পূর্বাচল কিংবা 300 ফিটে প্রায় পাওয়া যাচ্ছে অজ্ঞাত পরিচয়ের মরদেহ। সেখানে যত্রতত্র পড়ে থাকে লাশ। রাজধানীর উপকণ্ঠে গড়ে উঠেছে এই নান্দনিক পূর্বাচল। শহরটি পরিকল্পিত হওয়ায় মানুষের জীবনে এনে দিয়েছে গতি, আর এর সুযোগ নিচ্ছে অপরাধী চক্ররা। কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সন্ধ্যার পরেই নামে শুনশান নীরবতা, আর এই ফাঁকে অপরাধীরা বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এই এলাকায় হত্যা করে লাশ ফেলে যায়। গত বছরে এই এলাকা থেকে উদ্ধার করা হয় শিল্পপতি জসিমউদ্দিনের 10 টুকরো করা লাশ। একই বছরে উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ক্ষতবিক্ষত মরদেহ। পুলিশের কম টহল হওয়ায়, কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় অপরাধীরা লাশ গুম করার জন্য এই পূর্বাচলকেই নিরাপদ মনে করে। গত বছরের 17 ডিসেম্বর পূর্বাচল এলাকার লেক থেকে কলেজ ছাত্রী সুজানার মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন একই লেক থেকে কাব্য নামের স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়া যায়।
এক মাসে ওই এলাকা থেকে 3 জন শিক্ষার্থী সহ 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। চলতি বছরের 9 মাসে পূর্বাচল থেকে পুলিশ 22টি লাশ উদ্ধার করে। এসব মরদেহের মধ্যে কোনোটি খণ্ডিত, কোনোটি গুলিবিদ্ধ, কোনোটি খণ্ড বিখণ্ড, এছাড়া গলাকাটা লাশও উদ্ধার করে পুলিশ। অনেক লাশের পরিচয়ও শনাক্ত করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে সড়ক দুর্ঘটনার পরও মরদেহ পড়ে থাকে পূর্বাচল এলাকায়। রাজধানীতে বাড়ছে অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ। ফুটপাত, রেল ক্রসিং, রেল স্টেশন, বাস টার্মিনাল, উদ্যান কিংবা পার্কে প্রায় দিনেই পাওয়া যাচ্ছে অজ্ঞাত মরদেহ, যাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাব বলছে, চলতি বছরের 9 মাসে 468টি বেয়ারিশ লাশ দাফন করেছে তারা। জানুয়ারিতে 51 জন, ফেব্রুয়ারিতে 44 জন, মার্চে 57 জন, এপ্রিলে 29 জন, মে মাসে 53 জন, জুনে 60 জন, জুলাইতে বেড়ে 70 জন। এসব অজ্ঞাত পরিচয়ের লাশের মধ্যে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে 386টি লাশ।